একটা ব্যাপারে আমরা সবাই একমত যে আলবার্ট আইনস্টাইন দুনিয়ার সবথেকে বড় জিনিয়াস ছিলেন। উনি এতটাই বুদ্ধিমান ছিলেন যে একাই হাজার হাজার বিজ্ঞানীদের মতো ব্রেন খাটাতে পারতেন। যে জিনিস আমরা বুঝতে পারা তো দূরেরই কথা, কল্পনাও করতে পারি না, সেই জিনিস আইনস্টাইন ভাবতেন, বুঝতেন এবং পুরো দুনিয়ার জন্য সলভ করে রাখতেন। আলবার্ট আইনস্টাইন একজন পদার্থবিজ্ঞানী ছিলেন যে কিনা থিওরি অফ রিলেটিভিটি E=mc² এবং ফটো ইলেকট্রিক ইফেক্টের সূত্র বানিয়ে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে ফেলেন, আর এর জন্য তিনি নোবেল পুরস্কারও লাভ করেন। ওনার এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধির জন্য মানুষ ভাবত আইনস্টাইনের কাছে স্পেশাল ব্রেন আছে, আর এটা কিন্তু আইনস্টাইন নিজেও জানতেন। এই জন্য তিনি চাইতেন না যে তার মৃত্যুর পর শরীরের কোনো অংশ নিয়ে রিসার্চ করা হোক। আর উনি তো এমনটাও বলে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর যেন ওনার বডিটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হয়। কিন্তু ওনার মৃত্যুর পর সেটাই ঘটে, যার ভয় তিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন। 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন হসপিটালে উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে ওনার মৃত্যুর কারণ জানার জন্য যে ডক্টর এসেছিলেন, উনি লুকিয়ে আইনস্টাইনের ব্রেন চুরি করেন। আসলে ওনার কিউরিসিটি ছিল যে দুনিয়ার সবথেকে বুদ্ধিমান মানুষের মাথার ব্রেনে আসলে কি এমন ছিল। যাই হোক, অপরাধ যখন করেছে পানিশমেন্ট তো পেতেই হবে। ওনার এই কাজের জন্য ওনাকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। আইনস্টাইনের ব্রেন চুরি করা ডক্টর থমাস হার্ভি ছিলেন, যার কিনা এই কাজের পরিণামের শাস্তির কোনো ভয়ই ছিল না। ওনার আগ্রহ ছিল শুধু এই স্পেশাল ব্রেন রিসার্চ করার, আর উনি কিন্তু নিজের কাজে সফল হয়েছিলেন। উনি অনেক কষ্টে আইনস্টাইনের ছেলে হান্স আলবার্টসের কাছ থেকে পারমিশন নিয়ে নেন। ওনার বাবার এই স্পেশাল ব্রেনের রহস্য পুরো দুনিয়ার সামনে উন্মোচন করা হবে। এই দিন থেকে শুরু হয় একটা লম্বা জার্নি। ডক্টর হার্ভি একজন প্যাথোলজিস্ট ছিলেন, যিনি শুধুমাত্র পোস্টমর্টম করতে পারতেন। ওনার ধারণা ছিল উনি হয়তো এত বড় জিনিয়াসের ব্রেন নিজেই রিসার্চ করতে পারবেন। যেহেতু উনি হসপিটালের জব হারিয়েছিলেন, তাই উনি আইনস্টাইনের ব্রেনটাকে প্রিজার্ভ করে পেনসিলভিনিয়ার শহর ফিলাডেলফিয়ায় চলে আসেন, যেখানে উনি ব্রেনের কিছু পিকচার ক্লিক করেন। তারপর সেই ব্রেনটাকে 240 পিস ছোট ছোট টুকরা করে আলাদা আলাদা পাত্রে প্রিজার্ভ করেন। এরপর সেগুলোকে নিজেদের বেসমেন্টে লুকিয়ে ফেলেন। কিন্তু ওনার এই সমস্ত কর্মকাণ্ড ওনার স্ত্রীর পছন্দ হয় না, আর এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে মধ্যেই ঝগড়া হতে থাকে। ওনার স্ত্রী ওনাকে কয়েকবারই ব্রেন উঠিয়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। একটা সময় এই ঝগড়াঝাটি এতটাই বেড়ে যায় যে ওনার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যায়। তো ডক্টর হার্ভি ব্রেন নিয়ে কেনসাসের শহর অচিটাতে চলে যান, যেখানে উনি বায়োলজিক্যাল টেস্টিং ল্যাবে মেডিকেল সুপারভাইজারের চাকরি করা শুরু করেন এবং এখানের অবসর টাইমে উনি আইনস্টাইনের ব্রেন নিয়ে স্টাডি করেন। এভাবে উনি অনেক চাকরি বদলান এবং একের পর এক শহরে এই ব্রেন নিয়ে ঘুরতে থাকেন। অনেক বছর কেটে যায়, কিন্তু উনি ওইভাবে আইনস্টাইনের ব্রেনের উপর কোনো গবেষণার ফল বের করতে পারেন না। উল্টো ওনার মেডিকেল লাইসেন্সই বাতিল হয়ে যায়। ওনার এতটাই দুর্দিন শুরু হয় যে একটা প্লাস্টিক কারখানায় কাজ করে জীবন চালাতে হয়। এই সময়টাতে উনি বেস্ট একটা ডিসিশন নেন। উনি সেই ব্রেনের আলাদা আলাদা টুকরোগুলোকে একটা একটা করে সারা দুনিয়ার বেস্ট সব নিউরোপ্যাথোলজিস্টের কাছে পাঠান। ব্রেন চুরি হওয়ার 30 বছর পর 1988 সালে প্রথমবার আইনস্টাইনের ব্রেনের উপর একটা স্টাডি পাবলিশ করা হয়। এরপর থেকে 28 বছর ধরে দুনিয়ার বিখ্যাত নিউরোপ্যাথোলজিস্টরা অনেক স্টাডি পাবলিশ করেন। এগুলো থেকে জানা যায় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেনের তুলনায় অনেকটাই আলাদা। সবথেকে বড় পার্থক্য ছিল ব্রেনের কর্পাস ক্যালোসাম নামক অংশে। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, মানুষের ব্রেন দুইটা আলাদা অংশে ভাগ করা। মানুষ কোনো কাজ করলে সেটা প্রথমে একটা অংশে প্রসেস হয়, তারপর সেই অংশ শরীরের বিভিন্ন অংশে সিগন্যাল পাঠায়। বাম পাশের ব্রেন শরীরের ডান পাশের অংশকে কন্ট্রোল করে এবং ডান পাশের অংশ বাম পাশের অংশকে কন্ট্রোল করে। এবং 90% মানুষের বাম পাশের ব্রেন কথা বলা, বোঝাপড়া, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং লেখার কাজ করে। আর ডান পাশের ব্রেনে ক্রিয়েটিভিটি মানে রং চেনা, আর্ট, মিউজিক এগুলোর দায়িত্ব পালন করে। এখন হয়তো আপনারা ভাবছেন এইসবের মধ্যে কর্পাস ক্যালোসামের কাজ কি। ধরেন আপনি কিবোর্ডে টাইপিং করছেন, এই কাজে দুই হাত একসাথে কাজ করায় ব্যস্ত।
মানে কিছু আলফাবেট আপনি ডান হাতে টাইপ করছেন আর কিছু বাম হাত করছে। তো এই টাইপিংয়ের সময় আপনার বাম হাতের টাইপিংয়ে কিছু একটা মিস্টেক হলো, আপনি সাথে সাথেই ডান হাত ব্যবহার করে ওই মিস্টেককে ইরেজ করে নিলেন। এর মানে দাঁড়ালো যখন আমাদের রাইট সাইডে কোনো মিস্টেক হলো সঙ্গে সঙ্গে লেফট সাইডে সিগন্যাল পাঠালো এবং সেই মিস্টেকটাকে ঠিক করে ফেললো। ব্রেনের দুই অংশ যে জিনিসের সাহায্যে কমিউনিকেট করে সেটাই হলো কর্পাস ক্যালোসোম। আলবার্ট আইনস্টাইনের কর্পাস ক্যালোসোম সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি বড় ছিল। এই কারণে আইনস্টাইনের ব্রেনের দুই পার্টের মধ্যে স্ট্রং কানেকশন ছিল, যার জন্যই আইনস্টাইন একই সময়ে অনেক কমপ্লেক্স প্রবলেম এবং সিচুয়েশন ইমাজিন করতে পারত। কর্পাস ক্যালোসোম বাদেও আলবার্ট আইনস্টাইনের ব্রেনের প্যাটার্ন সাধারণ মানুষের তুলনায় অনেক বড় ছিল। বিজ্ঞানীরা ধারণা করেন এই কারণেই আইনস্টাইনের ব্রেনের নিউরন ফ্লো অনেক ভালো ছিল। নিউরন ফ্লো ভালো হওয়ায় ওনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পাওয়ার অনেক বেশি স্ট্রং ছিল। আলবার্ট আইনস্টাইন কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে কলম খাতা ছাড়াই মুখে মুখে সলভ করে ফেলত। আলবার্ট আইনস্টাইনের ব্রেনের ওজন ছিল 1230 গ্রাম, কিন্তু সাধারণ মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গবেষকদের ধারণা ওনার ব্রেনের কোষগুলোর ওজন অনেকটা হালকা ছিল এবং কোষগুলোর লাইনিং পাতলা হওয়ায় বেশি পরিমাণে নিউরন পাওয়া যেত এবং এগুলো বেশি অ্যাক্টিভ ছিল। গবেষকদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল যে আইনস্টাইন কি এই স্পেশাল ব্রেনের সাথে জন্ম নিয়েছিল নাকি ওনার জন্মের পর এইসব চেঞ্জেস এসেছিল। জানা যায় যে আলবার্ট আইনস্টাইন জন্মের পর 5 বছর পর্যন্ত কথাই বলতে পারতেন না, যেখানে কিনা নর্মাল শিশুরা 2-3 বছরেই সব কথা বলতে পারে। যখন উনি বলা শুরু করেন তখনও তিনি খুব একটা কথা বলতেন না, 2-1টা কথা বলে নিজের খেয়ালেই ডুবে থাকতেন। ওনার কাছে মুখস্থ করার ক্ষমতা খুব কম ছিল, সাধারণ অঙ্কের নামতা উনি মুখস্থ করতে পারতেন না। পাঠ্য বইয়ের অঙ্কগুলো নিজের লজিক্যাল পদ্ধতিতেই সলভ করে ফেলতেন। বাকি সব সাবজেক্টে তো সবসময় ফেলই করতেন, শুধু ম্যাথ আর সায়েন্সে হাইস্ট নাম্বার পেতেন। ওনার 12 বছর বয়সে একজন হোম টিউটর জ্যামিতির বইটা ভুলে তার কাছে রেখে যায়। মাত্র 1 দিনের ব্যবধানে আইনস্টাইন পুরো বইয়ের সকল জ্যামিতিক কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেন। আর শুধু এখানেই শেষ নয়, মাত্র 14 বছর বয়সে অবিচ্ছেদ্য ক্যালকুলাস ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাস্টার হয়ে যান। ম্যাথ এবং সায়েন্সে ওনার এত ভালো দক্ষতা ছিল যে যখন উনি কোনো প্রশ্ন জানার জন্য হাত ওঠাতো তখন টিচারও ঘাবড়ে যেতেন। অল্প বয়সে উনি ইউনিভার্সাল লকে একটা ইকুয়েশনে আটকে ফেলার সংকল্প করে ফেলেন এবং এটাকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন। 24 বছর বয়সেই আইনস্টাইন 4টি রিসার্চ পেপার পাবলিশ করে দুনিয়াকে তাক লাগিয়ে ফেলেন। আর এই কারণেই ওনাকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এবং নোবেল প্রাইজে ভূষিত করা হয়। আজকের দিনেও আইনস্টাইনের থিসিস ছাড়া বিজ্ঞান অচল। কিছু ডক্টরেরা গবেষণা করে বের করেন আইনস্টাইনের ব্রেন জন্মের পরে ডেভেলপ হয়েছে। এর কারণ উনি ছোট বয়স থেকেই কাউকে কোনো প্রশ্ন করে উত্তর না পেলে নিজের মাথা খাটিয়ে উত্তর খোঁজার চেষ্টা করতেন, আর এমন করার কারণেই ওনার ব্রেন ওই হিসেবে ডেভেলপ হয়ে ওঠে। এখনও আইনস্টাইনের ব্রেন আমেরিকার দ্য মার্টার মিউজিয়ামে রাখা আছে।